নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। 24-এর মহারণ কার দখলের সিংহাসন, নির্বাচন চলছে এবং নির্বাচনের মধ্যে কিন্তু আমাদের সবার অর্থাৎ আম জনতার আপনাদের প্রত্যেকেরই কিন্তু নজর রয়েছে নির্বাচনের ওপর। কোন দল কেমন ভোট পাচ্ছে, ইতিমধ্যে কিন্তু 4টি ফেজ 4টি পর্ব শেষ হয়েছে। আমরা পঞ্চম ফেজের দিকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। কোন দল কোথায় দাঁড়িয়ে আছে, কে কটা আসন পাবে, সেই সব অঞ্চল অর্থাৎ যেখানে যেখানে ভোট হয়েছে সে বিষয় তো শেষ, অর্থাৎ মানুষ ভোট দিয়ে দিয়েছে। এবার প্রসঙ্গ হচ্ছে আমাদের এই অনুষ্ঠান 24-এর মহারণ কার দখলে সিংহাসন, দিল্লির মসনদে কে বসবেন, কাদের আপনারা বসাবেন, এই সেগমেন্টে টার্গেট হটস্পট আপনারা পর্বের পর পর্ব দেখছেন। আমরা কিন্তু রাজ্যের 42টি আসনের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অর্থাৎ আসন কেন্দ্রিক। সেখানকার স্থানীয় মানুষজন কি বলছেন, তাদের পাওয়া না পাওয়া, তাদের বর্তমান সাংসদকে নিয়ে তারা খুশি, মার্কশিট কাকে চাইছেন, তারা আগামী সাংসদ হিসেবে কোন প্রার্থীকে চাইছেন, কোন দলকেই বা চাইছেন, এই নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান টার্গেট হটস্পট। টার্গেট হটস্পটে আমাদের আজকের কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব, গঙ্গার ওপার। আমরা গঙ্গার এপারে বসে গঙ্গার ওপারে কি হচ্ছে দেখতে ভালোবাসি এবং নিরিবিলি জায়গা মনকে ভালো করার জন্য কিন্তু আমরা প্রায় গঙ্গার ধারে গিয়ে বসি। গঙ্গার ওপার অর্থাৎ যে জায়গা, যে লোকসভা কেন্দ্র আমরা বলছি, বুঝতেই পাচ্ছেন, শ্রীরামপুর। শ্রীরামপুর আমাদের আজকের টার্গেট হটস্পটের এপিসেন্টার। নমস্কার, 24-এর মহারণ কার দখলে সিংহাসন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি রয়েছি রিমিকার। আমি আজকে চলে এসেছি টার্গেট হটস্পটে জাঙ্গিপাড়ায়, যেটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জাঙ্গিপাড়া বিধানসভায়। এবং এই জাঙ্গিপাড়া বিধানসভা থেকেই কিন্তু আমরা আজকে টার্গেট হটস্পট শুরু করব। এই শ্রীরামপুর লোকসভায় মিশ্র ভাষাভাষীর মানুষের বাস। একদিকে যেমন রয়েছে জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, ডোমজুরের মতো গ্রাম, তেমনি রয়েছে চাপদানির মতো শিল্পাঞ্চল, যেখানে একের পর এক জুট মিল, কটন মিল রয়েছে। আবারও রয়েছে চাপদানির পাশাপাশি শ্রীরামপুর, উত্তরপাড়ার মতো বর্ধিষ্ণু শহরাঞ্চলও রয়েছে। মিশ্র ভাষাভাষীর মানুষকে নিয়েই কিন্তু গঙ্গা তীরবর্তী এই চাপদানি লোকসভা কেন্দ্র। আর চাপদানি এই লোকসভা কেন্দ্রে এবারে কিন্তু নির্বাচনে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। গত 3বারের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবারও তাকে কিন্তু প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী করেছে কবির শঙ্কর বসুকে। আবার বাম কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী তরুণ মুখ দীপশিতা ধর প্রার্থী করেছে আইএসএফও। যে আইএসএফ এবারে বামেদের সঙ্গে জোট না করে এককভাবে লড়ার চিন্তাভাবনা করেছে। ফলে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে ফুরফুরা শরীফ, যা আইএসএফের শক্ত ঘাঁটি। নওশাদ সিদ্দিকী, তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীদের আতুর ঘর বলা যেতে পারে। তাই আইএসএফ এবারের ভোটে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কতটা বড় ফ্যাক্টর হতে পারে সেটা কিন্তু নির্ভর করছে, এবং ফলাফল তার উপরেই কিন্তু নির্ভর করবে ফলাফল। ফলে এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি। গতবার 2019 লোকসভা কেন্দ্রে এই শ্রীরামপুর থেকে প্রায় 98,000-এরও বেশি ভোটে বিজেপির দেবজিৎ সরকারকে হারিয়ে তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তৃতীয় পজিশনে ছিলেন হচ্ছে সিপিআইএম প্রার্থী তীর্থঙ্কর রায়। এবারও কিন্তু এই লোকসভা কেন্দ্রে লড়াই কিন্তু চতুর্মুখী বলা যেতে পারে। তৃণমূল, বিজেপি, বামেদের পাশাপাশি এবার আইএসএফ প্রার্থী দিয়েছে শ্রীরামপুরে। তাই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যে এবারের অন্যতম নজর কাড়া কেন্দ্র, তাতে কোনো সন্দেহ নেই। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? এখানকার যিনি সাংসদ আছেন তিনি কিন্তু হ্যাট্রিক করে ফেলেছেন। 3বার তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই শ্রীরামপুর থেকে কিন্তু জিতেছেন এবং চতুর্থবারের জন্য তিনি কিন্তু কন্টেস্ট করছেন, অর্থাৎ নির্বাচনে লড়ছেন। একটু আপনাদের জানিয়ে রাখবো যে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে শ্রীরামপুরের রাজনৈতিক প্রেক্ষাপট কী, খুব ইন্টারেস্টিং। কিন্তু এইবার 2024-এর শ্রীরামপুরের রাজনৈতিক প্রেক্ষাপট খুব ইন্টারেস্টিং। তার আগে আপনারা জানিয়ে রাখবো 7টি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা হয়। শ্রীরামপুর লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা আছে, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা এবং জঙ্গিপুর, সবটাই কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস।
এই অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের যেই মুহূর্তে প্রবেশ করেছে ভোট, এই অঞ্চলে কিন্তু সবটাই তৃণমূল কেন্দ্রিক এবং মানুষজন তৃণমূলকেই কিন্তু ভোট দেন। 2019-এ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা বলছিলাম, 3 বার তিনি জিতেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 98,536 ভোটে জিতেছিলেন, 98,536। তিনি পেয়েছিলেন 6,37,707টি ভোট। দেবজিৎ সরকার বিজেপির, তিনি পেয়েছিলেন 5,39,171টি ভোট। তীর্থঙ্কর রয়, আগের বার 2019-এ কিন্তু জোট হয়নি, তিনি পেয়েছিলেন 1,52,281টি ভোট। এবং দেবব্রত বিশ্বাস কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 32,509টি ভোট। অর্থাৎ গতবার 2019-এ কিন্তু সিপিএম বামফ্রন্টের প্রায় 17.22% ভোট সুইং হয়েছিল বিজেপির দিকে, অর্থাৎ বামের ভোট কিন্তু রামে গেছিল, এখানে বিজেপির প্লাস সুইং হয়েছিল 16.8%। এবার প্রশ্ন হচ্ছে, এইবার কিন্তু জোট হয়েছে, 2024-এ কিন্তু জোট হয়েছে, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস কিন্তু জোট প্রার্থী দিয়েছে এবং তার সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারাও কিন্তু প্রার্থী দিয়েছে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল। 2024-এ তৃণমূলের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চতুর্থবার তিনি জিততে পারেন, এমপি হবেন। সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থী তরুণ মুখ দীপশিতা ধর, বিজেপির কবির শঙ্কর বোস, আর আইএসএফও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এবার কিন্তু লড়াইটা একদম টান টান হতে যাচ্ছে, কারণ জোট হয়েছে এবং তার সঙ্গে আইএসএফ প্রার্থী দিয়েছে। এই ভোট কাটাকাটি কাকে ডিভিডেন্ড দেয় সেদিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। এর উত্তর 4 জুন ইভিএম মেশিন খুললে কিন্তু আমরা দেখতে পাবো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কিন্তু জমজমাট লড়াই। আমরা আপনাদের সামনে তথ্য তুলে ধরেছি, 2019-এর তথ্য আপনারা দেখেছেন। এইবার কিন্তু খুব ইন্টারেস্টিং, তৃণমূল, বিজেপি, জোট, আইএসএফ, একদম সামনাসামনি লড়াই। এখন দেখতে হবে যে এবার মানুষ, সেখানকার মানুষজন, যখন আমাদের প্রতিনিধি সেখানে গেছেন, 7টি বিধানসভার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু সেখানে বসবাস করেন শ্রীরামপুরে। 7টি বিধানসভায় কিন্তু আমাদের প্রতিনিধি যারা আছেন তারা কথা বলেছেন সেখানকার স্থানীয় মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন, গৃহবধূ থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাষের সঙ্গে জড়িত সেসব মানুষদের সঙ্গে শুরু করে প্রত্যেক মানুষের সঙ্গে কিন্তু, বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কিন্তু তারা কথা বলার চেষ্টা করেছেন এবং জানার চেষ্টা করেছেন যে কি হয়েছে, অর্থাৎ এই যে 5 বছর 2019 থেকে 2024 কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সিটিং এমপি, সাংসদ, কি কাজ করেছেন, তিনি তার কাজে কি সেখানকার মানুষজন সন্তুষ্ট, তার মূল্যায়নে, মানুষজনের মূল্যায়নে তিনি কি পাস করছেন, পাস মার্কস কি তিনি পাচ্ছেন, এইসব নিয়ে কিন্তু বিভিন্ন প্রকল্প, বিশেষ করে যারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তার কাজে সেখানকার মানুষজন, বিভিন্ন অঞ্চলের মানুষজন কি খুশি, কি বললেন তারা, দেখুন। শ্রীরামপুর লোকসভায় এবারে কি হতে চলেছে, কি চাইছে এখানকার মানুষ, গত 3 বারের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কতটা কাজ করেছেন, তার কাজে কতটা খুশি মানুষ, নাকি এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে পদ্ম ফুল ফুটবে, বিজেপি কি জিততে পারবে, নাকি বামেরা লড়াই দেবে, তারই সুলুক সন্ধান করব আমরা। গত 5 বছরে কি কাজ হয়েছে, কি উন্নয়ন হয়েছে, মানুষ কতটা খুশি সাংসদের কাজে, কোন কোন কাজ হয়নি, তাদের কি ক্ষোভ রয়েছে, অভিমান রয়েছে, সেটাই আমরা জানার চেষ্টা করব আজকে টার্গেট হটস্পটে শ্রীরামপুর লোকসভার অন্তর্গত জাঙ্গিপাড়া বিধানসভার এই ফুরফুরা শরীফ অঞ্চল থেকেই। রাস্তাঘাট ভালো হয়েছে, আলো দিয়েছে সামনে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, সবই ভালোই আছে। হ্যাঁ, এখানে কাজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সব কিছুই হয় আর হয় সব কিছু। ভোট নিয়ে খুবই উৎসাহ, দিদি জিতবে এটা নিয়ে খুব আনন্দে আছি। লক্ষ্মীর ভান্ডার পাই মাসে মাসে, খুবই ভালো লাগে। হ্যাঁ, কল্যাণ ব্যানার্জি কাজ করে, সাহায্য পাওয়া যায়, সব কিছুই করেছে। আমাদের রাস্তা ছিল না, রাস্তা করে দিয়েছে, এরকম রাস্তাঘাট খুব ভাঙা ছিল, সব কিছুই আমাদের করে দিয়েছে। আলো ছিল না, আলো করে দিয়েছে। তা জলের ব্যবস্থা হয়েছে, জলটা এখন আসেনি। লক্ষ্মীর ভান্ডার 500 টাকায় 1000 হয়ে গেছে, আমাদের কোনো অভাব দিদি রাখেনি। হ্যাঁ, কাজকর্ম তো খানিকটা এগিয়েছে, হয়েছে, যেগুলো দিদি যা পরিষেবা দেওয়ার দিয়েছে পেয়েছি আমরা সেগুলো।
আমি পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী। আর আমার স্বামীর ওই বৃদ্ধ ভাতার জন্য দরখাস্ত করেছি, এখনও পাইনি, বলেছে পাই। না, কাজকর্ম ভালোই হয়েছে, রাস্তাঘাট, লাইট, শ্মশান ফশান সবই করে দিয়েছে। তা আমিও সুবিধা সুযোগ পেয়েছি, না বলবো না, আমিও আমফানের টাকা দিয়েছে, ঠিক আছে। তারপরে 34 বছর সিপিএম সরকার ছিল, একটা আমাকে কোনো জিনিস দেয়নি। হ্যাঁ, কাজ ভালোই করেছে সব জায়গাতেই। এখানটা আমাদের এরিয়াটা মোটামুটি কাজ দেখতে পাচ্ছি ভালোই, মানে পুরো অঞ্চলটা পুরো দেখছি। কাজ হয় না তো এমন কিছু নেই, আর করার মতনও কিছু নেই। যা করে দিয়েছেন এবার মতো কোনো জায়গা নেই, অফুরান্ত কাজ। সুবিধা তো আমার বাড়ির মহিলারা তো লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, বাচ্চার স্কুলের সমস্ত কিছু, মিড ডে মিল থেকে আরম্ভ করে সবই তো পাচ্ছি। জাঙ্গিপাড়া অঞ্চল আমাদের ফুরফুরা অঞ্চল, আমাদের ফুরফুরা অঞ্চলে যে সমস্ত হাইমার্কস লাইটগুলো বাকি ছিল সেগুলো সব হয়ে গেছে। সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, দিদি মানে চাল দিচ্ছে, আটা দিচ্ছে, আমি বেকার ভাতার টাকা পাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে কাজে রাস্তা করে দিয়েছে, প্লাস লাইট করে দিয়েছে, মাঠে যাওয়ার রাস্তা, সেখানে গরু গাড়ি যাওয়ার সেখানে রাস্তা করে দিয়েছে। কোনো দিক থেকে মানে অসুবিধা হয়নি। সিপিএম সরকার ছিল 34 বছর ধরে, আমার আজকে 62 বছর বয়স, আমি কোনোদিন 2 টাকা আমাকে দিয়ে সাহায্য করেনি। এই দিদি আসতে মানে সব কিছু উন্নয়নের সঙ্গে আমাকে অনেক বঞ্চিত নয়। আমাদের একটু পুকুর ডোবা নিয়ে একটু জলের কষ্ট। এই যে কলগুলো দিয়ে গেছে, এইগুলোতে একটু জল এলে একটু আর একটু সুবিধাটা হয়। আমাদের সব ডোবা ফোবা সব নোংরা তো পুকুরঘাট, একটু জলের কষ্টটা একটু খুব আছে, এটাই একটু অসুবিধার মধ্যে। তাছাড়া এমনি অসুবিধার আর কিছু নেই। যে মাঠের পরিস্থিতি আমাদের একটু খারাপ আছে, এখানে ভেড়ি করে ফেলেছে তো, হ্যাঁ, ভেড়ি করার জন্যে আমাদের এই মাঠটা নষ্ট হয়ে গেছে, আমাদের চাষবাসে অসুবিধা হচ্ছে, ঠিক। এটা ব্যবস্থা কিছু নিয়ে সেই ব্যবস্থা কিছু করেনি, এর জন্য আমাদের ক্ষতি হয়ে গেল, আমাদের চাষবাস করার অসুবিধা হয়ে যাচ্ছে, সব মাঠ বুড়িয়ে যাচ্ছে। সমস্যাটা খালি হচ্ছে আমাদের গ্রামে খালি জলের সমস্যাটা খুব, জলটা এলে খুব উপকৃত হবো আমরা খালি। আর একটা কি, আমাদের মাঠের নিকাশি ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে, নিকাশি ব্যবস্থাটা করে দিলে খুব ভালো, কেন ফসলগুলো আর হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। বছরের পর বছর চাষাবাদ করছি, সব জলে নষ্ট হয়ে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা নেই মোটে আমাদের মাঠে। নষ্ট হয়ে গেছে, এই রেলের একটা প্রকল্প হয়েছিল, সেইটা গিয়ে বাঁধ হয়ে গিয়ে জলটা আজ যেতে পারে না, সেই বাঁধটা হয়ে গিয়ে তাতে কিছু হয়নি, এবার তা দিয়ে জল আর নিকাশি ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে একদম, যার ফলে আমাদের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে, বছরে বছর ফসল একদম কিছু হচ্ছে না, খুব নেই। আমাদের ওই রেলটা হলে আমাদের খুব উপকৃত হতো আমরা, কিন্তু আজও হলো না, হবে কি না তাও জানি না আমরা। হ্যাঁ, কেন্দ্রের মধ্যে কৃষক মোদির একটা এই টাকা দেয়, ওটা পাই। রেল লাইন না হলে আমাদের এখানে ভালো হতো, সকলের উপকার হতো। চাষবাসের যে মালপত্র সেটাও বাইরের দিকে চলে যেত, চাষিরাও এর জন্য হচ্ছে। আমাদের এখানে সম্পূর্ণ তো চাষের ব্যাপার, এবং আগামী দিনে যে আমাদের মাঠের পরিস্থিতি, রেল লাইন একটা হয়েছিল, তার জন্য তো জল আটকে যাচ্ছিল, এখন একটা ভেড়ি হয়ে গিয়ে সেই ভেড়ি থেকে মাটি কেটে রেল লাইন পর্যন্ত যে রাস্তাটা করেছে, সেই মাঠে জলটা আর বেরোচ্ছে না। আগামী চাষ মানে কি, আমাদের এই ড্যাঙ্গা পর্যন্ত জলটা চলে আসছে, মানে চাষিরা চাষ করতে পারছে না। জল একটু হলে পরে বেরোবার রাস্তা নেই, আস্তে আস্তে গ্রামের জল বেরিয়ে গিয়ে মাঠের যে জল নিয়ে গিয়ে, মাঠের জল আর গ্রামের জল বেরিয়ে গিয়ে সেখানে চাষ করার মানে রুইলে পরেই ডুবে যাচ্ছে, আর কত লোক চাষ করবে। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে ছোট বিরতি দেওয়ার। বিরতির পর পরবর্তী অংশ টার্গেট হটস্পটের সঙ্গে থাকুন। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। শ্রীরামপুর অঞ্চলের মানুষজন, শ্রীরামপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার অঞ্চলের মানুষজন 2019 থেকে 2024 পর্যন্ত কি পাননি, বঞ্চনা, অভিযোগ, অভিমান সবটা শুনলেন। 2024-এ কি ভেবে, কি মাথায় রেখে তারা ভোট দেবেন, কাকে তারা ভোট দিতে পারেন, তার থেকে কি প্রত্যাশা এবং তার থেকে কি চাইছেন, তারা প্রতিশ্রুতি কি চাইছেন, সেটাও আপনারা দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানকার যারা রাজনৈতিক স্থানীয় এবং প্রার্থীরা আছেন, সেখানে যারা লড়ছেন, তাদের সঙ্গে কিন্তু আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন।
কেন অসম্পূর্ণ কাজ হয়নি? সেখানকার মানুষজন যা বলছেন, যা পেয়েছেন, সেটা যেমন পজিটিভ পার্ট, যা পাননি সেটা নেগেটিভ পার্ট। কেন পাননি? প্রতিশ্রুতি দেওয়া মিট আপ করা অর্থাৎ পালন করা কেন সাকসেসফুল হয়নি, সফলতা পায়নি? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং সেখানকার যারা রাজনৈতিক নেতা নেত্রী আছেন এবং প্রার্থীরা আছেন, তারা কি বলছেন আমাদের প্রতিনিধিকে আপনাদের সামনে। এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অন্যতম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আইএসএফ। ফুরফুরা শরীফ রয়েছে। আইএসএফ এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে নির্বাচন রয়েছে তাতে কতটা বড় ফ্যাক্টর হবে? গত 3 বার ধরে এখানে কিন্তু জয়ী হয়ে আসছে তৃণমূল। ফলে তৃণমূল কি তাদের শক্ত গাঁটি আবার ধরে রাখতে পারবে, নাকি পদ্মফুল বিজেপি যারা গতবার দ্বিতীয় পজিশনে ছিল তারা এবারে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পদ্মফুল ফোটাতে পারবে, নাকি বামেরা তরুণ মুখ দীপশিতা ধরকে সামনে রেখে আবারও লড়াইয়ে ফিরবে এবং শ্রীরামপুরের মতো একদা শক্ত ঘাঁটি তারা পুনরুদ্ধার করবে? কি বলছেন, কতটা ফ্যাক্টর হতে পারে আইএসএফ, কি বলছেন রাজনৈতিক মহল থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা, শুনে নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লড়াই বলে তো আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আমরা 3বার জিতেছি, 2009 থেকে 14, 2014 থেকে 19 এবং 2019 থেকে 2024। এই নির্বাচনে আইএসএফের যে এখানে উত্থান আপনারা বলতে চাইছেন, আইএসএফ পার্টিটার এখান থেকেই জন্ম হয়েছে, ফুরফুরা শরীফ থেকে। তো আইএসএফ আমাদের কল্যাণ ব্যানার্জির কাছে কিছু মনেই হবে না, তার কারণ ওনাদের সংগঠন নেই। আর এই রকমভাবে ধর্মীয় মেরুকরণের ওপর ভোট করাতে গেলে মানুষ ভোট দেবে না বা এই দলকে মেনেও নেবে না। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন কবির শঙ্কর বোস, উনি এর আগে আমাদের 2021 বিধানসভায় সুদীপ্ত রায়ের সঙ্গে শ্রীরামপুরে দাঁড়িয়েছিলেন। ওনাকে তো আমরা ওখানেই হারিয়ে এসেছি। এখানে শুধু আমাদের ওনার হারের খবরটা শোনাবার মাত্র 4 তারিখে আপনারা বুঝতে পেরে যাবেন, বেলা 10টা সাড়ে 10টার মধ্যেই বুঝতে পারবেন কবির শঙ্করবাবুর কী অবস্থা হয়েছে। শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের সমীকরণ যদি ধরা হয়, এর আগে পর্যন্ত দেখা গেছে 2বার মাত্র জিততে পেরেছে কোনো এমপি, 2বারের পর 3বার জিততে পারেনি। কল্যাণবাবু তো হ্যাট্রিক করেই দিয়েছেন। আর এই মুহূর্তে দলের লড়াই এই কারণেই নেই কি, মানে সমগ্র শ্রীরামপুরবাসীর কাছে উন্নয়নের পরিষেবা যেভাবে পৌঁছেছে, মানুষ উন্নয়নকে লক্ষ্য করেই ভোট দেবে। মানুষ অন্য কোনো রকমভাবে পীড়িত বা নিপীড়িত হয়ে ভোট অন্য জায়গায় দেবে না। বামফ্রন্ট যে ভোট বিজেপির কাছে বিক্রি করে দিয়েছিল, সেই ভোটটা তারা আগে যদি পুনরুদ্ধার করতে পারে তবেই তো লড়াই, তা নাহলে লড়াই কিছু সিপিএমের সঙ্গে নেই। যারা আমাদের পক্ষে ছিলেন তাদের মধ্যে বেশ একটা গুরুত্বপূর্ণ অংশ তারা আমাদেরকে ভোট দেওয়া বন্ধ করেছিলেন, পাস্ট টেন্সে বলবো। কিন্তু 21-এর পর থেকে সে মানুষ ফেরত আসা শুরু করেছেন। পুরসভা ভোট দেখো, বাই ইলেকশন দেখো, সায়রাদির ইলেকশন আমাদের মনে আছে, বাই ইলেকশনে কি ব্যাপক রেজাল্ট আমরা করেছিলাম। এবং পঞ্চায়েত নির্বাচন অফকোর্স এত ছাপ্পা, এত রিগিং সব কিছুর পরেও আমরা তো এটা ঠিকঠাক ভোট পেয়েছি। সুতরাং মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন। যে মানুষ তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা দেখলেন বিজেপিকে দিয়ে হবে না। তৃণমূলের যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, তারা খুব সাদরে আমন্ত্রণে বিজেপির নেতা হয়েছেন, তারা একেবারে রত্ন হয়ে নবরত্ন হয়ে বসে রয়েছেন। ফলে যে মানুষ তৃণমূলকে হারাতে বিজেপিতে গেছিলেন, সেই মানুষ ফিরে আসবে। যে মানুষ বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট করছেন, তারাও বুঝতে পারছেন সাম্প্রদায়িকতার প্রশ্নে তৃণমূল যতটা বলে ততটা করে না। এই রামনবমী থেকে শুরু করে, হনুমান জয়ন্তী থেকে শুরু করে ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল যথেষ্ট করছে। আইএসএফ বামপন্থীদের যে লড়াই, পঞ্চায়েত নির্বাচনে আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, একসাথে মার খেয়েছি, একসাথে পুলিশের কেস হয়েছে, একসাথে জেল খেটেছে। ফলে ওইখানের যে ইউনিটি, সেটা না মাটির ইউনিটি। আমার বিশ্বাস আইএসএফেরও বহু কর্মী সমর্থক যারা ওই পুরো লড়াইটা আমরা একসাথে যারা লড়েছি, আমরা একসাথে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় সিটিং চিফ মিনিস্টারকে বিজেপির ক্যান্ডিডেট হারিয়েছিলেন 1956। আমরা ইস্যু বেস লড়াই করছি, আর আমাদের মুখ হলো নরেন্দ্র মোদীজি, আমাদের সকলের আদর্শ, লোকপ্রিয়। এটা হলো ভারতবর্ষের লড়াই। ভারত সরকারের প্রধান কে হবে এবং ভারতকে কার হাতে তুলে দেবে। মানুষ বিচার করবে যে ভারতকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবে, না একটি আঞ্চলিক দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে। উত্তর একটাই হতে পারে, যিনি এত ভোটে, জনসমর্থনে, জন আশীর্বাদে কিছুদিন আগে 5টা রাজ্যে উনি জয়লাভ করলেন, সেই নরেন্দ্র মোদীজির হাতেই ভারতকে তুলে দেওয়া হবে। তৃণমূল আর বামপন্থীদের প্যাক্ট হয়ে গেছে, এটা একদম ক্লিয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের এবং সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে 2 সাইডস অফ দ্য কয়েন। বিজেপি ডেফিনেটলি মেজরিটি ভোট পাবে।
টার্গেট হটস্পটে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাঙ্গিপাড়া বিধানসভায় আমরা এতক্ষণ ধরে ঘুরলাম, কথা বললাম সেখানকার মানুষদের সঙ্গে। একাধিক উন্নয়নের কথা যেমন বললেন, তেমনি একাধিক সমস্যার কথাও জানা গেল তাদের মুখ থেকে। তবে সবথেকে বড় যে সমস্যার কথা সকলের মুখে ফিরল সেটা হচ্ছে এই ফুরফুরা শরীফ অবধি রেল লাইন যে প্রকল্পের কাজ ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রেল লাইনের কাজের জন্য মাটি ফেলার কাজ শুরু হয়েছিল, মাটি উঁচু করার কাজ শুরু হয়েছিল, কিন্তু তা হলেও সেই কাজ সম্পূর্ণ হয়নি। তার ফলে এই মাটি উঁচু করে রেল লাইনের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে থাকার জন্য হাজার হাজার কৃষক কিন্তু সমস্যায় পড়েছেন। নিকাশির যে জমি, চাষের জমি, সেই জল নিকাশির ব্যবস্থা ভেঙে পড়েছে। জল বাইরে না বেরোনোর জন্য ফসল সেইভাবে হচ্ছে না, চাষের জমি ফাঁকা পড়ে রয়েছে, চাষাবাদ করা সম্ভব হচ্ছে না, জমিতে জল জমে থাকছে, সেই জল বেরোতে পারছে না, তার ফলে ফসল উৎপাদন করা যাচ্ছে না। এই সমস্যার কথা যেমন তারা তুলে ধরলেন, পাশাপাশি যেটা আরও বড় একটা সমস্যা বললেন যে নল এলেও, পাইপলাইন জলের এলেও এখনও পর্যন্ত জল আসেনি। এছাড়া মোটের ওপর দাঁড়িয়ে কিন্তু তারা গত 3 বারে যে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার কাজে কিন্তু তারা খুশি। রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, হাসপাতাল, সমস্ত কিছুর উন্নয়ন হয়েছে। রাজ্য সরকারের যে একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধাও কিন্তু তারা পাচ্ছেন বলে জানালেন। তবে আবারও তারা যেটা বারবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বা মুখে ফিরছে এখানকার মানুষের, সেটা হচ্ছে ফুরফুরা শরীফ অবধি এই রেল লাইনের কাজ অসমাপ্ত থেকে যাওয়া এবং মাটি উঁচু করার জন্য চাষ জমির যে নিকাশি সেটা ভেঙে পড়া, ফলে ফসল উৎপন্ন করা সম্ভব হচ্ছে না, জমি ফাঁকা পড়ে রয়েছে, যার জন্য সমস্যায় পড়েছেন হাজার হাজার কৃষক। তারা সেটাই আশা করছেন যে যিনি এবারে জয়ী হবেন, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হবেন, তিনি তাদের এই সমস্যা, এই দুরবস্থার অবসান ঘটাবেন, তাদের মুখে হাসি ফেটাবেন। তবে তার জন্য অপেক্ষা করে থাকতে হবে আগামী 4 জুন পর্যন্ত। আগামী 20 মে এখানেই ভোট রয়েছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। গত 3 বার ধরে এখানে জিতে আসছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবারে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস, বামেরা প্রার্থী করেছে তরুণ দীপশিতা ধরকে, ফলে লড়াই কিন্তু হবে এবারে শ্রীরামপুরে জোরদার। তবে আমরা সারাদিন ধরে আজকে জাঙ্গিপাড়া বিধানসভার বিভিন্ন গ্রামে ঘুরলাম, কিন্তু একটা কথা পরিষ্কার, তারা বলছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখানে জেতা নিশ্চিত। অতএব এখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে পাল্লা ভারী, তাতে কোনো সন্দেহ নেই। তবে শেষ কথা তো বলবে জনতা জনার্দনই। আর ফল কি হবে, জোড়াফুল ফুটবে নাকি পদ্ম ফুটবে, নাকি বামেরা আবারও তাদের এই আসন পুনরুদ্ধার করবে, তার জন্য অপেক্ষা 4 জুন পর্যন্ত। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি বাংলা, জাঙ্গিপাড়া। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে ছোট বিরতি নেওয়ার। বিরতির পর পরবর্তী অংশ টার্গেট হটস্পটের সঙ্গে থাকুন। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। কি রান্নাও নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সেখানকার প্রার্থী এবং অর্থাৎ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং সেখানকার যারা রাজনৈতিক নেতা আছেন তাদের কথা শুনলেন। সেখানকার স্থানীয় মানুষজন অর্থাৎ 7টি বিধানসভার মানুষজন কি বললেন, কি পাননি, কি পেয়েছেন, সবটাই আপনারা শুনলেন। এখন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু কি বলছেন, অর্থাৎ এবার যে কথাটা আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়েছি, এবার কিন্তু একদম সামনাসামনি লড়াই হতে যাচ্ছে। কেন? কারণ এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস, বিজেপি জোট এবং আইএসএফের কিন্তু একটা বড় প্রভাব রয়েছে। বিশেষ করে ফুরফুরা শরীফ কিন্তু এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আইএসএফ ভোট কাটলে কি ডিভিডেন্ড পাবে? জোট প্রার্থী কংগ্রেস আর সিপিএমের কিন্তু স্প্লিট হবে না, ভোট এক জায়গায় যাবে। সেক্ষেত্রে বিজেপি অ্যাডভান্টেজ পাবে নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় 4বার এমপি হয়ে দিল্লি যাবেন? কি বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, সেখানকার
রাজনীতি অর্থাৎ শ্রীরামপুর লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার রাজনৈতিক প্রেক্ষাপট কালারেশন কি দেখুন। শ্রীরামপুর এক সময় যে বামেদের দুর্গ হিসাবে সুপরিচিত ছিল, অর্থাৎ দুর্গের পরিবর্তন হয়েছে, ঝান্ডার পরিবর্তন হয়েছে। তাই বলা যায় যে বিগত দিনে যিনি সাংসদ হয়ে আছেন তৃণমূল কংগ্রেসের, তিনি ইতিমধ্যেই আইনজীবী হিসাবে সুপরিচিত। তাই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সরকারের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে তার ভূমিকা, সেটাও একটি জনমানুষে প্রভাব পড়তে চলেছে। এবং একই সঙ্গে প্রশ্ন উঠবে যে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে এটাও ঘটনা, তার আইনজীবী ক্ষেত্রে সাফল্য যেমন এদিকে সরকারের সাফল্য হিসাবে একভাবে উচ্ছ্বসিত হয় বা প্রভাবিত হয় ভোট ব্যাংকে, তেমনি তার বিফলতাও কিন্তু মনে রাখতে হবে সরকারের বিফলতা হিসাবেও ভোট ব্যাংকে প্রভাবিত করে। তাই একই সঙ্গে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের যে আবহাওয়ায় বলা যায় যে সম্প্রতি ঘটে যাওয়া চাকরি হারা বা চাকরি পাওয়ারকে ক্ষেত্রে যে রাজনৈতিক দোদুল্যমানতা চলেছে, এবং আমি বারবার যেটা উল্লেখ করি যে এই 2024-এর ভোটে দেশের বাইরে যেমন নয় তেমন মহিলা ভোটারদের ক্ষেত্রে গভর্নমেন্টের যে স্কিম অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, তার প্রভাব এখানে কতটা পড়তে চলেছে। সব মিলিয়ে বলা যায় ভোট মার্কেটিং অর্থাৎ যাকে এক কথায় পলিটিক্যাল মার্কেটিংয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির লড়াইটা কিন্তু মূলত উঠে এসছে, এবং বলা যায় পুরনো হলেও ফিকে হয়ে গেলেও বলা যায় নতুনের হাত ধরে যুব সমাজের হাত ধরে বাম শক্তি এখানেও একটা নির্ধারক শক্তি হিসাবে, তৃতীয় শক্তি হিসাবে মাথাচাড়া দিয়ে উঠছে। তাই তৃতীয়ের বরাবরই যেমন একটা থাকে, দুয়ের মধ্যে এককে বেছে নেওয়ার ক্ষেত্রে একটা ডিসিসিভ ফ্যাক্টর অর্থাৎ সিদ্ধান্তকালীন হিসাবে, তেমন সুইং কোন দিকে যায় সেদিকেও আমরা দেখতে পাই। সব মিলিয়ে আরবান মিডিল ক্লাসের অঞ্চল এই শ্রীরামপুর, ঐতিহ্যের শহর শ্রীরামপুর নতুনভাবে এক লোকসভা কেন্দ্রের এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে। আপনারা সবটাই শুনলেন, কিন্তু স্থানীয় মানুষজন থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী, প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক আপনাদের সামনে কিন্তু বিশ্লেষণ করে বোঝালেন যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এইবার কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। আসলে মানুষ যখন ভোট দেয়, আমরা সবাই আমরা প্রত্যেকে যখন ভোট দিই একটা আশা নিয়ে ভোট দিই যে কি হতে পারে, সেটা ভেবেই কিন্তু আমরা ভোট দিয়ে থাকি। এবং প্রতিশ্রুতি যে সমস্ত রাজনৈতিক নেতা এবং নেত্রী বিভিন্ন দলের, শাসক দল, বিরোধী দল, তারা ভাষণ দিচ্ছেন, তারা মিটিং করে বলছেন, আমরা কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিই। কিন্তু 5 বছর যদি সেটা না পূরণ হয়, সেটা কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট করে এবং মিসকমিটমেন্ট বলে মনে হয়। অর্থাৎ আমরা একটি প্রতিশ্রুতি পেলাম, কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু মিট আপ করা হলো না। ভোট নিয়েই যাকে আমরা ভোট দিলাম আর এলাকায় দেখা গেল না, ঠিক ভোটের আগে আবার হাত জোর করে বলছেন আমাকে ভোট দিন। এখন প্রশ্ন হচ্ছে, এইভাবেই কিন্তু বিভিন্ন লোকসভা কেন্দ্রের মানুষজন অর্থাৎ আপনাদের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কি বলছেন, কি চাইছেন, কেন বলছেন, কোত্থেকে বলছেন, কি ভেবে বলছেন, এই সবটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এইভাবেই টার্গেট হটস্পটের বিভিন্ন এপিসোড আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আবার অন্য একটি লোকসভা কেন্দ্রের সেখানকার মানুষজন কি বলছেন আমরা আপনাদের অন্য একটি পর্বে সেইভাবে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। রাজনৈতিক নেত্রী কী বলছেন সেটাও তুলে ধরবো, এবং রাজনৈতিক বিশ্লেষক কী বলছেন সেটাও তুলে ধরবো। নেক্সট পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা অন্যান্য সব অনুষ্ঠান দেখুন, এবং আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।